আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। কথা না পারি এবার বিরক্তিকর এক ঘটনার দিকে কর্ণপাত করি। চলুন, বিরক্তিকর কেন বললাম সেটা আপনারা ঘটনা শুনে নিজেরাই বিচার করে নিতে পারবেন। তবে আমি দাবি করছি যে আপনারা এর আগে এমন ঘটনা কখনো শুনেননি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত একজন আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি আমার কাছে আজ যে ঘটনাটা শেয়ার করেছেন সেটি মূলত ওনার খালাতো বোনের মুখে শোনা ঘটনা। ওনার খালাতো বোনের নাম শেয়ার না করে ঘটনাটি উপস্থাপন করার জন্য পেয়েছি বিদায় আমি ওনার খালাতো বোনের নাম প্রকাশ করছি না। হামিদ আঙ্কেলের খালাতো বোন বর্তমান পর্তুগাল প্রবাসী। এই ঘটনাটি বলার আগে উনি দাবি করেছেন যে ওনার কাছে নাকি প্রধানত ৪টা জিন রয়েছে। এই জিনের সাহায্যে মানুষের কাছে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু-বান্ধবের ওপর জাদু করতে আসলে তিনি সেই কাজ করে থাকেন। এই কাজের জন্য তিনি নাকি প্রচুর টাকা দাবি করেন। তিনি আরও বলেছেন যে যদি কেউ আজ তার বলা একটি কথা মিথ্যা মনে করেন, যাই হোক এটার পরে উনি এই পদ্ধতির কথাটি বলেছেন যে মানে কেউ যদি উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কেউ যদি তার ঘটনা বা তার ক্ষমতা সম্পর্কে এতটুকু সন্দেহ প্রকাশ করেন বা এতটুকু সন্দিহান হন, তাহলে তিনি একটি পদ্ধতি বলে দিয়েছেন যে পদ্ধতির মাধ্যমে আপনার ঘরের মধ্যে কারো একজনের অস্তিত্ব অনুভব করাবেন। অর্থাৎ আপনি যদি এই কাজটি করেন এটা খুব সহজ একটি কাজ, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি চাই না যে কেউ এই পরীক্ষার মধ্যে দিয়ে যাক। কারণ আমি ভেবেছি কেউ যদি আমাকে এরকম একটা পরীক্ষা নিতে চায় তো আমি যেতাম কিনা। দেখুন, এই পরীক্ষাটি খুবই সহজ এবং সেটি করা মাত্রই আপনি বুঝবেন যে আপনি আপনার ঘরে আর একা নন, সেই ঘরে অন্য কারো অস্তিত্ব আছে। কি হবে যদি আপনি এরকম কারো অস্তিত্ব অনুভব করেন? তাহলে প্রথম কথা হচ্ছে সবার আগে আপনি আমার উপরে রেগে যাবেন এবং আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আরও বেশি আমার উপরে রেগে যাবেন। এবং সন্দেহ দূর করার জন্য এরকম কোনো পদ্ধতির ব্যাপারে আমি কথা বলতে আসলে রাজি নই। তবে যদি আপনাদের খুব বেশি আগ্রহী থাকে আপনারা সরাসরি আলম ভাইয়ের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন এবং সেগুলো নিশ্চয় আরও অনেক ধরনের উপায় থাকতে পারে। আমি নিজে এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনার পরের অংশে। শুরুতেই বলে রাখি যে এই ঘটনাটি সেই জাদুকরী মহিলা আমাকে 2 দিন 2 পার্টে বলেছেন বিদায় আমিও ঘটনা পাঠ আকারেই লিখছি। তবে চিন্তা করবেন না প্রিয় লিসেনার্স, আমি আপনাদের নিরাশ করব না। আপনাদের কথা চিন্তা করেই আমি 2টা পার্ট একত্র করে পাঠালাম, যা আপনারা এই একটা ইমেলের মধ্যেই পেয়ে যাবেন। হামিদ আঙ্কেলের খালাতো বোনের বলা ঘটনাগুলো আমি ওনার বাসাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলেছেন জাদু করিনি, আমি তোমাদের ঘটনাগুলো অনেক শুনি এবং পছন্দ করি। বিশেষ করে কালো জাদুর ঘটনাগুলো এমন একটা ঘটনা ছিল যেখানে একজন কবিরাজের কাছে জিন থাকত, কিন্তু তাদের বশে আনার চেষ্টা কবিরাজের মৃত্যু হয়েছিল। কবে শুনেছিলাম মনে নেই। যাই হোক, আমি জানি কিভাবে আর কি করলে এই জিনদের নিয়ন্ত্রণ করা যায়। শুরুতেই বলে রাখি যে আমার কাছে প্রধানত 4টি জিন রয়েছে। এখন চলো তোমাকে সেই সময়ে নিয়ে যাই, যেই সময়ের কথা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটল আর কিভাবে এই জিনদের নিয়ন্ত্রণ করা শিখলাম আমি, এবং এখন আমি তাদের সাথে কিভাবে কাজ করে থাকি। আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। আমি তখন 10 বছর বয়সী একজন কিশোরী ছিলাম। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসতো এবং আমার দাদার কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কেউই খালি হাতে ফিরতো না। আমার দাদা ছিলেন একজন ইসলামী চিকিৎসক, জারফুক যাকে বলে। আর কি ছোটবেলা থেকে আমি এসব দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমি দেখতাম যে কিভাবে বিভিন্ন বয়সের লোকেরা এসে আমার দাদার হাতে চুমু খেত এবং টাকা দিত। আমারও ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে দাদার মতো হব, যেন লোকেরা আমাকে দাদার মতোই সম্মান করে। আমারও একটা ইচ্ছে ছিল যে আমিও দাদার মতো টাকা আর ক্ষমতা লাভ করব। মানুষের লোভ করাটা আসলে স্বাভাবিক, সেটা সঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। যখন আমি তরুণ হয়ে 19-এর কোটায় পৌঁছালাম তখন জানতে পারলাম
তখন আমি জানতে পারলাম আমার বাবার কাছেও আমার দাদার মতো একই রকমের জিনের ক্ষমতা আছে এবং তিনি এই জিনদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এই বিষয়ে জানতে পেরে আমার আগ্রহী যেন আরো বেড়ে গেল এবং মনে হলো যে এই বিদ্যা আমাকে শিখতেই হবে। আমার দাদা তখন মরহুম হয়েছে। যখন আমি আমার এই আগ্রহের কথা আমার বাবাকে বললাম, শুরুতেই তিনি আমাকে নানানভাবে নিষেধ করলেন। বাবা আমাকে বলতেন যে, আম্মু, এই বিদ্যায় অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি এর মধ্যে ভালো কাজও করতে পারবে, আবার খারাপ কাজও বা ভুল কাজও করতে পারবে। আমি কিভাবে বুঝবো যে তুমি শুধু ভালো কাজই করবে, খারাপ কাজ করবে না? আমি বাবাকে নানানভাবে বুঝিয়ে প্রতিজ্ঞা করে আমি সবসময় মানুষের সেবা করার জন্য এই জ্ঞান ব্যবহার করব, অন্যথায় না। আমার এই প্রতিজ্ঞার ওপর ভিত্তি করেই আমি আমার বাবার কাছ থেকে এই ক্ষমতা উত্তরাধিকার সূত্র পেয়েছি এবং সেই জিনগুলো আমাকে উত্তরাধিকার হিসাবে মেনে নিয়েছে। প্রথম দিকে আমি এই জ্ঞানকে মানুষের উপকার করার কাজের জন্যই ব্যবহার করতাম। আমি যখন মানুষের উপকার করতাম তখন কিছু মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে মাঝে মাঝে টাকাও দিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু লোক আসা শুরু করলো যারা তাদের খারাপ কাজ করানোর জন্য আমাকে অনেক বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। এই অবস্থা দেখে আমারও লোভ হয়ে গেল, কারণ ভালো কাজ করে আমি যেই টাকা এক মাসে উপার্জন করতাম সেই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আমি একবারে কারো ক্ষতি করার জন্য পেয়ে যাচ্ছিলাম। আমি শুরু করলাম আমার জিনদের মাধ্যমে ক্ষতি করা, যাকে বলে কালো জাদুবিদ্যা। এই কাজ করতে করতে আমার লোভ যেন আরো বাড়তে লাগলো। যারা হালাল কাজ করার জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর যারা কালো জাদু কাজ করানোর জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্ঞানের জন্য আরো একটা কথা বলি, কালো জাদু আর সাদা জাদু আসলে আলাদা কোনো জিনিস নয়। তুমি যদি কোনো জিনকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে খারাপ কাজ করাও, মানুষের ক্ষতি করাও, তখন সেটাকে কালো জাদু বলা হয়। আর যদি সেই রকম জ্ঞান দিয়ে তুমি মানুষের জন্য ভালো কাজ করো তাহলে সেটাকে নুরানি জ্ঞান বা সাদা জাদু বলে। যেমন তুমি একজন মানুষের হাতে একটি বন্দুক দিলে, এখন যদি সে ব্যাংক ডাকাতি করে তাহলে তাকে ডাকাত বলা হবে। কিন্তু এবার যদি সেই বন্দুকটা একজন মানুষকে দেয়া হয় যে ব্যাংকের নিরাপত্তায় আছে, তাহলে সেটাকে সে সিকিউরিটি গার্ড হিসাবে গণ্য হবে। এখন আমার কথা বুঝো, এখানে বন্দুক কিন্তু একটাই, কিন্তু যার উদ্দেশ্য খারাপ সে ডাকাত, আর যার উদ্দেশ্য ভালো সে সিকিউরিটি গার্ড। আমাদের জাদু জগতে আসলে এরকমই নিয়ম। এই চারটি জিন যারা আমার অধীন অবস্থায় আছে তারা আমার প্রতিটি আদেশ মানতে বাধ্য, কারণ যদি তারা আমার কোনো আদেশ মানতে অস্বীকার করে তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যেই তাদের পুড়িয়ে ফেলতে পারি। আর এই বিদ্যা আমি অর্জন করেছি আমার মরহুম আব্বাজানের কাছ থেকে। এখন আমি তোমায় সেই সব ঘটনার কথা বলছি যেসব ঘটনা এই জিনদের মাধ্যমে আমি অনেক মানুষের জীবন নষ্ট করেছি। তুমি এখন আমাকে কিছু প্রশ্ন করতে পারো। 1, এই ক্ষমতা আমার কাছে কিভাবে এলো? 2, এই জিনরা কোন রূপে আমার কাছে আসে? 3, আমি কি তাদের আসল রূপ দেখছি কিনা? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে কোনো সময় দিয়ে দেব, যা তুমি বুথে শেয়ার করতে পারবে না। আজ আমি যে বিষয়টির দিকে ফোকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো শুনে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। শোনো, যখন আমার এই কালো জাদুর কাজ শুরু হলো তখন হঠাৎ করেই মানুষজন খারাপ কাজ করাতে আমার কাছে হাজির হতে শুরু করে। আস্তে আস্তে আমি জাদুকরি নামে পরিচিত হলাম। এলাকার মাওলানা আমার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন এবং এলাকার অনেক লোকজন আমার শত্রু হতে শুরু করলেন। সে মাওলানা ফতোয়ার পর আমার জীবনের উপর কিছু বিপদ এসে পড়লো, তাই এরকম বাধ্য হয়ে আমাকে পর্তুগাল শিফট করতে হলো। বাবা, আমার কাছে যে জ্ঞান আছে সেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমার উপর প্রয়োগ করতে পারি। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যখন পর্তুগাল শিফট করলাম, অর্থাৎ মুভ করলাম, তখন মানুষের সেখানে আমার কাজের জন্য আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো। তারা আমার জ্ঞানের দ্বারা ভালোভাবে প্রভাবিত হচ্ছিল এবং নিজেদের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত এসে বীর জমাচ্ছিল। বাংলাদেশের মানুষের মাঝে যে হিংসা বিদ্যমান রয়েছে তার অতি সামান্য অংশই অন্য দেশের মানুষের মধ্যেও আছে। কেউ আমার কাছে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য আসতো, কেউ শাশুড়ি তার বউকে নিয়ে আসতো, আর কেউ বা কোনো ব্যবসায়িক ব্যাপারে সাহায্য চাইতো। আর বিশ্বাস করো, মানুষ আসলে থেকে অনেকটাই আলাদা।
চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। আমি জানি তোমরা আমাকে অনেক ধিক্কার জানাবে, এরকম কাজ করি আমি সেই জন্য। কিন্তু এটা মনে রেখো যে যারা আমার কাছে কালো জাদু করানোর জন্য আসে তারাও কিন্তু তোমাদের মতো মানুষ। চলো ঘটনায় যাই। ঘটনাটা পর্তুগালে। একদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন। ওনাকে দেখে বেশ ধনী বলেই মনে হচ্ছিল আমার। আমার দরবারে এসে উনি আমার সামনে 1000 পর্তুগিজ ইউরো রেখে বললেন, হ্যাঁ নিন টাকা, এখন আপনি আমার কাজটি করতে বাধ্য। আমি যখন আমার কাজের উদ্দেশ্যে ওনার কাছে জানতে চাইলাম, তখন উনি বলতে শুরু করলেন যে আপনি আমার পুত্রবধূকে মেরে ফেলার জন্য কাজ করবেন, নয়তো তার সাথে আমার ছেলের ঝামেলা সৃষ্টি করিয়ে দিয়ে তাদের ডিভোর্স করানোর ব্যবস্থা করবেন। আমি তখন ওনাকে বললাম যে আপনার কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেন আপনি এমন কিছু করতে চাইছেন। বিশেষ করে আপনার পুত্রবধূর বিরুদ্ধে উনি বলছেন আমার ছেলে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, আর যে বেহায়াকে সে বিয়ে করে এনেছে তাকে আমার একেবারেই পছন্দ নয়। সে একজন গোল্ড ডিগার। তাকে আমার ছেলের জীবনে আমি আর দেখতে চাই না। সেই পুত্রবধূ ওনার ছবি নিয়ে এসেছিলেন, আমাকে টাকা দেওয়ার সময় উনি আমাকে সেই ছবিটাও দিয়েছিলেন। আমি তৎক্ষণিক মারুকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম এবং বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি যেন হয়ে যায়। ওই মহিলার পুত্রবধূ ছিল একজন চরম মাত্রার নামাজি মহিলা। প্রথমে আমি তার নামাজ বন্ধ করালাম। তার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলাম সেটি ছিল ওয়াসওয়াসা। আগে আমি মারুর মাধ্যমে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলাম। তারপর পাখি না পাখি নিয়ে তার মাথায় এক কনফিউশন তৈরি করলাম যে প্রথমে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তারপর 2 ওয়াক্ত। ঠিক তখন তার ঈমান দুর্বল হতে লাগলো। আমি তখন তার উপর প্রভাব বিস্তার করতে শুরু করলাম। যখন দেখলাম তার ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে, তখন আমার পরবর্তী কাজটা শুরু হলো। পরবর্তী কাজের জন্য তার কাপড়ের প্রয়োজন ছিল, যেটার উপর আমি জাদু করতে চেয়েছিলাম। সেই মহিলা যিনি আমার কাছে কাজের জন্য এসেছিলেন, ওনাকে দিয়ে আমি ওনার পুত্রবধূর কাপড়গুলো আনিয়েছিলাম। তারপর আমি সেই কাপড়গুলো একটি কবরে দাফন করলাম। যখন ওই কাপড়গুলো কবরে দাফন করা হলো, তখন সেই পুত্রবধূর মনে নিজের স্বামীর প্রতি ঘৃণা কাজ করতে শুরু করলো, যা দিনে দিনে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার স্বামী তার কাছে খুবই বিরক্তিকর হতে শুরু করলো, আর তার মনে হতে লাগলো যে স্বামীর মাঝে অনেক কমতি বিদ্যমান। আস্তে আস্তে দেখা গেল যে ওই মেয়েটি সবসময় তার স্বামীর সাথে ঝগড়া করত আর তার উপর প্রচন্ড রকমের সন্দেহ করত। এই ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেল। তাদের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে মারধর অবধি করত। শুনেছি যে তাদের বাড়িতে অনেকবার পুলিশ আসতে বাধ্য হয়েছিল। এরপর ফাইনাল যখন ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিল, তখন তার মা আমার কাছে মিষ্টির একটা ডিব্বা নিয়ে এলো এবং আমাকে আরো কিছু টাকা ইনামি হিসাবে দিলেন। ঘটনাটি একদিন বাংলাদেশ থেকে আমার কাছে একটি ফোন এলো। যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন আমার পূর্ব পরিচিত। ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি আমাকে বলছেন যে ওনাদের বাসার মালিক ওনাদের বিনা কারণে বাড়ি খালি করতে বলছে, কিন্তু এমন অবস্থায় ওনারা এই বাসা ছেড়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত নন। উনি আমাকে বলছিলেন যে এই কাজের জন্য উনি আমাকে বেশ বড়সড়ই ইনামি দিবেন। উনি বলছিলেন মালিক মারা যায় তাহলে মালিকের আগে পেছনে যেহেতু কেউ নেই, সেহেতু ওনারা সেই ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। উনি আমাকে লোভ দেখিয়েছিলেন যে যত তাড়াতাড়ি তার কাজটি সম্পূর্ণ হবে তত তাড়াতাড়ি উনি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিবেন। এখন এই কাজের জন্য যে জিনিসটা আমার লাগবে সেটা শুনলে তোমাদের সবার রক্তচাপ হয়তো বেড়ে যাবে। আমার সেই জিনিস প্রয়োজন যেটা আসলে সেই পানির সাথে সম্পৃক্ত, যেই পানি দিয়ে মৃতদেহকে গোসল করানো হয়। আমি ওনাকে এই বিষয়ে জানালে উনি বাংলাদেশ থেকে আমাকে পানি পাঠিয়ে দেন। আমি পর্তুগাল একটা কুর্তা ও একটি সালোয়ার কিনেছিলাম এই কাজের জন্য। আমার কাছে সেদিন এই পানি এলো। সেদিন সন্ধ্যাতেই আমি সেই কুর্তার সালোয়ারটা সেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন ভিজে থাকার পর আমি সেটাকে একটা ছায়ার মতো স্থানে শুকিয়ে নিলাম, আর সেই কুর্তা সালোয়ারটি আবার বাংলাদেশে পাঠিয়ে দিলাম এবং সেই ভাড়াটাকে বললাম এটা বাড়ির মালিককে উপহার হিসাবে দেবেন। এমনভাবে দেন যেন এটি তার মেয়ের জন্য দিলেন। আমার কথা মতো তিনি সেটাকে ইস্ত্রি করে বাড়ির মালিককে তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন।
যেই বাড়ির মালিকের মেয়ে সেই কুর্তা সালোয়ার গায়ে জড়ালো, বাড়িওয়ালা যেন একদম মরা মানুষের মতো বিছানায় শুয়ে গেল। এরপর সে অনেক ডাক্তার দেখিয়ে শেষ রক্ষা পায়নি। আমি জানতে পেরেছিলাম যে তার মৃত্যু হয়েছে 2 মাসের মধ্যে। আমার কাজ শেষ হবার 1 সপ্তাহ পরে সেই ভাড়াটি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। উনি যদি আমাকে টাকা না পাঠাতেন তাহলে ওনার জানা ছিল যে ওনার অবস্থা সেই বাড়ির মালিকের থেকে ভিন্ন কিছু হবে না। তৃতীয় ঘটনাটি হলো একজন সৎ মায়ের। সেই সৎ মায়ের 3টা সন্তান ছিল, যাদের মধ্যে একজন কন্যা সন্তান ছিল। ওনার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে এখন ওনার এই বয়স ছিল যে যদি ওনার স্বামী মারা যান তাহলে সম্পত্তি সৎকন্যার অংশ থাকবে, সেই অংশটা যেন মেয়েটা না পায়। এই কাজটা করার জন্য সে আমার কাছে এসেছিল। উনি এই কাজের জন্য আমাকে 10 লাখ টাকার লোভনীয় অফার দেন। আমি জি হুজুর বলে কাজটা হাতে নিলাম। আমি ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা অগ্রিম নিলাম আর ওনাকে 2টা ডিম দিয়ে বললাম যে এই ডিমগুলো আপনার সৎ মেয়েকে খাওয়াতে হবে। উনি ডিমগুলো নিয়ে বাসায় চলে গেলেন। এরপর যখনই ওনার মেয়ে সেই ডিমগুলো খেলো, আমার সামাইল তার উপর হামলা করে দিল আর মেয়েটাকে আস্তে আস্তে পাগল বানিয়ে দিল। সেই মেয়েটা পাগল হয়ে সারাদিন ধরে নিজের শরীরের উপর ছুরি কাটা ব্লেড দিয়ে জখম করতে লাগলো। তাকে বাধা দিতে গেলে সে কারোরই হাতে আসতো না। তার বাবা যেহেতু ধনী ছিল, প্রথমে মেয়েটিকে উনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যখন সে হাসপাতালে ভর্তি হয়ে গেল আমার জন্য সে সহজ শিকারে পরিণত হলো। আমি তাকে মানসিকভাবে আরো দুর্বল করে দিলাম। যখন সে পুরোপুরি আমাদের আয়ত্তের ভেতরে চলে এলো তখন সে একদিন কোনোভাবেই একটা ছুরির ব্যবস্থা করে সেটা নিজেই নিজের গলায় চালিয়ে দিল। হাসপাতালের লোকেরা ভেবেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি আর তার সৎমা এই ব্যাপারগুলো ভালো করে জানতাম যে এটা কার কাজ। ঘটনা 4, চতুর্থ ঘটনা। একজন রাজনীতিবিদ যিনি তার প্রতিপক্ষের এক নেতার উপর জাদু করতে চেয়েছিলেন। এটা তখনকার কথা যখন আমি বাংলাদেশে ছিলাম। উনি একদিন আমার কাছে এলেন এবং আমাকে তার সব সমস্যার কথা বলতে শুরু করলেন। উনি বলছিলেন ওনার প্রতিপক্ষ যদি মারা যায় তাহলে উনি সহজেই নির্বাচনে জয়লাভ করতে পারবেন। ওনার প্রতিপক্ষ নেতার ছবি চাইলাম। যখন উনি আমাকে এই বিরোধী প্রার্থীর ছবি দিলেন তখন আমি ওনাকে বলছিলাম যে ওনার কাজ তো হবে, কিন্তু বদলে উনি আমাকে 10 লাখ টাকা দিতে হবে। উনি আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম, কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মাথায় জানতে পারলাম সেই প্রতিপক্ষ কোনো এক জাদুকরের কাছ থেকে নিজের জন্য প্রোটেকশন নিয়েছেন আমার কাজের বিরুদ্ধে। সেই জাদুকরের বেশ কিছু জিন তার নিযুক্ত ছিল, যা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। আমার জিন যখন তাদের উপর আক্রমণ করলো তখন বেশ ভালোই সংঘর্ষ হলো তাদের মাঝে। এই লড়াই হাতে হাতে লড়াই নয়, বরং জাদুকরের মাঝে একে অপরের সাথে জ্ঞানের লড়াই। যখন আমি ওই জাদুকরের সাথে লড়ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি দুর্বল হয়ে পড়েছি। ওই সময় ওই জাদুকরের সাথে লড়াই করাটা আমার জন্য নিছক বোকামি ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমার এই জীবন বিপদের মুখে পড়ে যাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তখন আমি সেই রাজনীতিবিদকে একদিন আমার কাছে ডেকে বললাম, এই কাজটা খুব বেশি কঠিন, এখন আমার 10 লাখ টাকা নয় বরং 20 লাখ টাকা লাগবে। উনি তাতেও রাজি হয়ে গেলেন। এখন আমাকে এই কাজের জন্য এমন কিছু করতে হবে যেন আমি এই বিরোধী প্রার্থীর জিনদের ধরতে পারি, যারা সেই পক্ষের প্রার্থীর সুরক্ষার কাজে নিয়োজিত ছিল। এটা ছিল 1.5 সপ্তাহের মহা কঠিন এক কাজ, যে আমি এরপর অনেক সহজেই সম্পূর্ণ করলাম। 1.5 সপ্তাহ পর যখন আমার কার্যক্রম সম্পূর্ণ হলো তখন ওই বিরোধী প্রার্থীর সিকিউরিটির জিনদের আমি ধরাশায়ী করতে সক্ষম হলাম এবং আমার কাছে বন্দি করে রাখলাম। এখন যতক্ষণ না তারা আমার অধীনে আছে ততক্ষণ কেউই তাদের কাছে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে পারবে না। এরপর আরেকটা কাজ আমি করছিলাম, সেটা হলো আমার অধীনস্থ জিনদের মাধ্যমে এই জাদুকরকে মেরে ফেললাম, কারণ সে ভবিষ্যতে আমার ক্ষতির কারণ হতে পারে। এক ঢিলে 2 পাখি মারা হলো। আমার চাল বুঝতে পারলো না কেউই। আমার ভবিষ্যৎ সিকিউরিটি হয়ে গেল। সেই জাদুকর ভেবেছিল যে প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পর আমি এই কাজ থেকে হয়তো সরে গিয়েছি, কিন্তু আমি তাকে ঘুমের মধ্যেই মেরেছিলাম।
কারণ যদি সে জাগ্রত থাকতো তাহলে তাকে মেরে ফেলার কাজটি অনেক কঠিন হয়ে যেত। এখন আমার লক্ষ্য ছিল সেই বিপক্ষ দলীয় প্রার্থী যিনি সেই রক্ষাকারী জিনদের চলে যাওয়ার পর পুরোপুরি আমার জন্য সহজ টার্গেট পরিণত হয়েছিল। আমি আমার জিনের মাধ্যমে তার আত্মীয় প্রসেস করলাম। এরপর আমার জিন ওনার উপর এমন এক মৃত্যু দিল যে তার মৃত্যু একদম স্বাভাবিক বলেই মনে হলো। তার পরিবারের লোকেরা পোস্টমর্টমও করলো না, করালেই বাম আর কি হতে পারে। পোস্টমর্টমের রিপোর্টে জানা যেত যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে গলা টিপে মারা হয়েছে। এবার খুঁজতে থাকো কে মেরেছে। শেষমেশ ধরো যদি কাউকে পড়তেই হবে, যদি কাউকে পড়তেই হয় তবে ধরা পড়লো পড়তু সেই বিপক্ষ দলীয় নেতার আত্মীয়। এটা ছিল সেই ঘটনা যার পর আমি পর্তুগালে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করছিল এবং এও সম্ভব ছিল যে আমাকে ধরে ফেলতে পারতো।